আসসালামু আলাইকুম সবাইকে। ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন যারা নিচ্ছ তাদের প্রধান টার্গেট অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটা বিভাগীয় শহরে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো ভার্সিটি আছে। আজকে তার মধ্যে দুইটা ভার্সিটি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটাই হচ্ছে বাংলাদেশের কিন্তু ওয়ান অফ দ্য টপ পাবলিক ভার্সিটিস, এটা স্বীকার করতে হবে ভার্সিটি এ ইউনিটের আন্ডারে। অর্থাৎ ঢাবি জাবির পরে কিন্তু রাবি, খুবি, চবি এগুলোর নাম চলে আসে। তো রাবি আর খুবির প্রিপারেশন নিয়ে আজকে একটু ছোটোখাটো একটা ভিডিও হবে। টু বি অনেস্ট, ভার্সিটি ইউনিট প্রিপারেশনের চাইতে এই ভার্সিটিগুলোতে খুব আলাদা কোনো প্রিপারেশন, ব্যাপারটা এরকম না। তারপরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে একটু খেয়াল রাখলে খুব সহজেই এই ভার্সিটিগুলোতে একটা সিট দখল করে ফেলা যায়। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিপোলি ডিপার্টমেন্টে। চলো শুরু করা যায়। প্রথমেই ভাইয়া যে জিনিসটা সেটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা বা ডেফিনিশন থেকে প্রশ্ন হয়। অর্থাৎ আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো নিছি বা আগে যখন জিএসটির ক্লাসগুলো নিতাম, তখন একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করতাম যে বেশ কিছু প্রশ্ন এরকম থাকে যে যাহাই ফর্মুলা তাহাই উত্তর। যেমন ধরো কথার কথা, আমরা একটা শর্টকাট শিখি না এই ম্যাট্রিক্সটার জন্য, এই যে এ বি সি ডি, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কি হবে, এটা শর্টকাট আছে না? পরীক্ষায় হুবহু এই ম্যাট্রিক্সটাই দিয়ে বলছে যে এর বিপরীত ম্যাট্রিক্স কি, এরকম একটা প্রশ্ন আছে দেখবা। তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা শর্টকাটটা শিখাই বা ফর্মুলাটা শিখাই অ্যাপ্লাই করার জন্য, ওরা ওইটাই হুবহু দিয়ে দিছে, ঠিক আছে? এবার ধরো এরকমও আমি দেখছি যে একটা কোনো একটা বড় কোয়েশ্চেন বা বড় একটা ফর্মুলা, সেটা থেকেই একটা ভ্যালু বের করে দিছে এক্স্যাক্টলি। আমি এখন মানে মনে পড়ছে না কথার কথা। ধরো ফিজিক্সে যেমন এই টাইপের ফর্মুলা আছে না আমাদের, যে কোনটা লিখবো বলো? ফিজিক্সের একটা ফর্মুলা বলি আমরা, ধরো যে এরকম ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কথার কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা আসেনি হয়তো। তো এখান থেকে তুমি কি চাইলেই এটা বের করতে পারবা কিনা বলো তো? এ কি হবে বলো তো? ভি মাইনাস ইউটি, তাই না? তারপরে কি ডিভাইডেড বাই টি স্কোয়ার, তারপরে হচ্ছে টোটালটার সাথে আবার কি গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে, এরকম কিছু নাকি? তো এই জিনিসটা হচ্ছে পরীক্ষায় আসছে, অর্থাৎ ফর্মুলাটা যে পারবে সেই প্রশ্নটাও পারবে, এরকম কথার কথা। সো হুবহু ফর্মুলা থেকে বা ডেফিনেশন থেকে এই ভার্সিটিগুলোতে প্রশ্ন আসে। সুতরাং প্রথম কাজ তোমার বইয়ের সমস্ত ফর্মুলা নোট করে ফেলবা এবং সমস্ত সংজ্ঞাগুলো পড়বা। তোমরা নাকি সংজ্ঞা পড়ো না, এইটাকে আমি গুরুত্ব দিচ্ছি, কারণ কনসেপচুয়াল যে প্রশ্নগুলো আসে রাবি বা খুবিতে, সেই কনসেপচুয়াল প্রশ্নগুলো আসলে অনেক সময় সংজ্ঞার উপরে বেস করে হয়। সংজ্ঞা পারলে পারবা, সোজা হিসাব, জিনিসটা কি বুঝতে পারলে তুমি অ্যান্সার করতে পারবা, বাট সেটা তোমাকে বুঝতে হবে, সেটার জন্য পড়তে হবে, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, শর্টকাট বেস পড়াশোনা। আমি সাধারণত কখনো বলি না যে তোমাকে শর্টকাট বেস পড়াশোনা করা উচিত, সবসময় বলি যে কনসেপ্টের উপর জোর দেওয়া উচিত এবং প্র্যাকটিসের উপর জোর দেওয়া উচিত। কনসেপ্ট ঠিক থাকলে বেশি বেশি প্র্যাকটিস করলে শর্টকাটগুলো আপনা আপনি তোমার ভেতর থেকে বের হবে। কারণ শর্টকাট তো আর কেউ বানায় নাই যে আসো আজকে আমরা শর্টকাট বানাবো। শর্টকাটটাও কারো না কারো মাথার থেকে আপনা আপনি আসছে। বাট এই রাবি বা খুবির প্রশ্ন ব্যাংক যদি আমরা অ্যানালাইসিস করি, আমি দেখলাম বেশ কিছু প্রশ্ন এরকম আসে যেগুলো আসলে তুমি যে কমন শর্ট, এমন না যে আহামরি কঠিন কিছু, কমন টাইপের শর্টকাট, সেগুলো যদি তোমার জানা থাকে, যেমন ওই যে বুলেট কতগুলো তক্তা ভেদ করবে, এই জন্য আমরা শর্টকাট ফর্মুলা শিখাই, তাই না? প্রাসের ক্ষেত্রে আমরা কিছু শর্টকাট ফর্মুলা শিখাই, আর বাই এইচ 4r10 থিটা, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। সুতরাং তোমরা যে কোনো একটা বই নিবা, আমাদের যে কোনো একটা, ধরো আর ইউ অ্যানালাইসিস মেগা বুক আছে, কে ইউ অ্যানালাইসিস মেগা বুক আছে, আমাদের কোর্সের সাথে এগুলো তোমরা ফ্রি পাবা। এই বইগুলোর ভেতরে এগুলো পাবা যে প্রত্যেকটা টপিকের থেকে কি ধরনের প্রশ্ন আসছে এবং কি কি শর্টকাট আছে, সেই জিনিসগুলো তোমাদের ওখানে দেখায় দেওয়া আছে। তাছাড়া আমাদের এই আর ইউ বা কে ইউ যে কোর্সগুলো আছে, এগুলো মূলত কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স। এই কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সের ভেতরে আমরা যখন প্রশ্নটা সলভ করছি, আমরা থিওরিটা একটু পড়াইছি, তার সাথে শুধু সলভ করায় না, আমরা কীভাবে দ্রুততার সহিত সলভ করা যায় সে ব্যাপারেও কথা বলছি। সুতরাং অফকোর্স কোর্সগুলো তোমাদের হেল্প করবে। 3 নম্বর পয়েন্টে চলে আসি, কোশ্চেন ব্যাংক থেকে রিপিট। আমরা ইউজুয়ালি 2 ধরনের রিপিটের কথা বলি, একটা হচ্ছে টাইপ রিপিট, একটা হচ্ছে ডিরেক্ট রিপিট। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই আর ইউ বা কে ইউতে টাইপ রিপিটই হয় অলমোস্ট 60 to 65% প্রশ্ন, আর তার সাথে আবার 10 to 15% প্রশ্ন দেখা যায় একদম হুবহু রিপিট, অর্থাৎ সেম প্রশ্ন, সেম ভ্যালু সহ প্রশ্ন 2020-এ আসছে, আবার 22-এ আসছে, 19-এ আসছে, আবার 17-তে আসছে, 18-তে আসছে, 23-এ আসছে, এরকম। অর্থাৎ একই কোশ্চেন হুবহু সেম ওয়েতে ডিরেক্ট রিপিট হচ্ছে, আবার টাইপ রিপিট হচ্ছে। তো কোশ্চেন ব্যাংকটা যদি পড়ে যাও তুমি ঠিক মতো, তাহলেই তোমার 70-75% ডান, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমাদের কোর্সগুলোতে কিন্তু আমরা মেইনলি কোশ্চেন ব্যাংক সলভ করেছি। বাংলাদেশের আর কেউ এরকম ছোট ছোট
করে প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা করে কোশ্চেন ব্যাংকের জন্য কোর্স নামাই কিনা আমি জানি না, বাট আমরা নামাইছি, কারণ আমরা বলছি যে প্রত্যেকটা ভার্সিটিকে আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিব। ঢাবির জন্য কোশ্চেন ব্যাংক আছে, আরইউর জন্য আছে, কেইউর জন্য আছে, সিইউর জন্য আছে, সবার জন্য আছে। ওকে, সুতরাং কোশ্চেন ব্যাংক থেকে রিপিট পেতে চাইলে কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস। এই হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস ব্যাপারটা আসলে এরকম যে তুমি যদি নিজে না করো ভাইয়া, আমি তোমাকে যতই শিখাই দিয়ে লাভ নাই, সেটা তোমাকে নিজেকেই প্র্যাকটিস করতে হবে, অবশ্যই নিজেই হাতে ধরে করতে হবে অঙ্কগুলা। যতই আমি তোমাকে খাওয়াই দিই, বাবা নে খা প্লিজ হ্যান্ড ক্যালকুলেশন কর, লাভ নাই। সুতরাং তোমাকে নিজেকে করার জন্য নিজেকেই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বাট কি কি ট্রিক্সগুলো আছে এগুলো আমি ক্লাসে দেখাই দিব, যে এইভাবে তাড়াতাড়ি করা যায়, এভাবে একটু ফাস্টার করা যায়, ইকুয়েশনটা সলভ না করে ভ্যালুটা বসাই দিলে ইজিলি সলভ হয়ে যায়। এই জিনিসগুলো আর কি ক্লাসে আমরা দেখাইছি, প্লাস তোমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে। কারণ অনেকে আছো যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নিচ্ছ হয়তো, কিংবা মেডিকেল প্রেপ নিচ্ছ, ম্যাথ বেশি করছো না, তারা যখন আরইউ কেইউতে যাবা একটা বড় অংশ এই ঝামেলায় পড়বা যে পারি, কিন্তু এই মুহূর্তে আমি তাড়াতাড়ি সলভ করতে পারছি না, সময় বেশি লেগে যাচ্ছে। সুতরাং বেশি বেশি করে যদি তুমি বাসায় প্র্যাকটিস করো আগে থেকে, তাহলে তোমার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে, এবং কিভাবে করবা সেটা আমরা ক্লাসগুলোতে সহজ করে দিয়ে দিচ্ছি। আর 5 নাম্বার পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, এটা তোমরা হচ্ছে খেয়ালই করো না, সেটা হচ্ছে স্টে রিল্যাক্সড। দেখো আরইউ কেইউ এই পরীক্ষাগুলোতে কিন্তু কম্পিটিশন তুলনামূলক অনেক কম, কারণ ঢাবি কিংবা জাবি কিংবা হচ্ছে বুয়েট মেডিকেলের জন্য যে পরিমাণ মানুষ পরীক্ষা দেয় এবং যে পরিমাণ সিট, সেই রেশিওর তুলনা আরইউ কেইউতে কিন্তু এই রেশিওটা অনেক কম। সুতরাং তুমি যদি একটু ভালোভাবে পড়ো, একটু যদি গাইডলাইনগুলো ফলো করো, এবং একটু যদি মনোযোগ সহকারে পড়াশোনা করো, খুব সহজেই তুমি আরইউ বা কেইউতে একটা সিট পেয়ে যাবা। সুতরাং রিল্যাক্স থাকাটা খুব বেশি জরুরি। অনেকে আছে যে ঢাবিতে হয় নাই, প্যানিক হয়ে গেলাম ভাই, প্যানিক হয়ে তোমার আর চান্স হইল না। সুতরাং এই জিনিসগুলো করবো না। দুটা কোর্সই আমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল কোর্স। এই কোর্স সম্পর্কে আমরা কনফিডেন্ট, তোমাদেরকেও কনফিডেন্ট হতে হবে তোমাদের প্রিপারেশন সম্পর্কে। আশা করি তোমরা আরইউ এবং কেইউর জন্য অনেক ভালো মতো প্রিপারেশন নিবা, সেই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।